আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে। পর্ব ২৭ লিখেছেন সালমা চৌধুরী। মিষ্টির কথা শুনে মেঘের চোখের তারাগুলো ঝলমল করছে। চোখের সামনে আবিরের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে ভেসে উঠেছে। অমনি মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। চোখ বন্ধ করা মাত্র আবিরের ধারালো ছুরির ন্যায় দৃষ্টি চোখে লাগলো। বক্ষ পিঞ্জরের আবদ্ধ হৃৎপিণ্ডটা ছুটে পালাতে যাচ্ছে। সহসা অনুভব হলো উষ্ণ হাওয়া মেঘের কানের লতি ছুঁয়ে গেছে। মেঘের লুকানো অনুভূতিগুলো আজ আকাশের ডানা মেলে উড়তে যাচ্ছে। আনন্দের সাথে লজ্জায় মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। বন্যা সুনিপুণ নজরে খেয়াল করলো তা। বন্যার ঠোঁটে সহসা হাসি ফুটল। হাসি মুখে মেঘকে উদ্দেশ্য করে বলল, কেউ আবির ভাইয়াকে খবর দে। বান্ধবী আমার নববধূর মতো লজ্জায় নুয়ে পড়েছে। আবির ভাইয়া না আসলে বোধহয় চোখ তুলে তাকাবেই না। বন্যার কথায় মেঘের হুঁশ ফিরে। স্পষ্ট চোখে তাকায় বন্যার দিকে। বন্যার হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ এগিয়ে এসে বন্যাকে জড়িয়ে ধরে। লজ্জায় ওড়না দিয়ে মুখ লুকালো। বন্যা ক্ষীণ সুরে বলল, বেবি থাক, এত লজ্জা পাইতে হবে না। আমরা তো আর আবির ভাইয়ার নই। মিষ্টি বলল, মেঘ তুই ওনাকে পেলে সত্যিই অনেক ভালো থাকবি। আমি মাত্র কয়েক ঘন্টা ওনার দায়িত্বশীলতা আর যত্ন দেখে গ্রাস খেয়ে ফেলেছি, সেখানে তুই তো নিজে সর্বক্ষণ সবকিছু অনুভব করিস। মিনহাজ শক্ত গলায় বলে উঠল, তোদের আহ্লাদ দেখে বাঁচি না। এই বন্যা মেঘের ফোনটা দে, আমার আইডি আনব্লক করি। মেঘ সোজা হয়ে দাঁড়িয়ে বন্যার থেকে নিজের ফোন নিয়ে ব্যাগে রাখতে রাখতে স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই, তুই ব্লক লিস্টেই থাক। কেন? আমির ভাই নিজের হাতে ব্লক দিয়েছেন। আমার পক্ষে আনব্লক করা দুরূহ বিষয়। তাছাড়া আমাকে বেবি বললে বারণ করার সত্ত্বেও তুই বেবি ডাকছিস, আমি কিছুই করতে পারবো না। এত পাথর মন কেন তোর? আনব্লক করে দেয়। আর বলবো না। সম্ভব না, আমি বাসায় যাব, টাটা। মেঘ খুশিতে গদগদ হয়ে সবাইকে রেখে চলে গেছে। গাড়িতে বসে ভাবছে, আবির ভাই কি সত্যি আমায় পছন্দ করেন, নাকি আমি একটু বেশিই ভাবছি। মেঘ বাসায় এসে হাত মুখ ধুয়ে নিচে আসছে। মালিকা খান সোফায় বসে কি যেন পড়ছিলেন। মেঘকে ঘুরে ঘুরে ঘোরাঘুরি করতে দেখে ডাকলেন, মেঘ এদিকে আয়। বড় আম্মুর ডাক শুনে মেঘ সোফায় এসে বসতেই মালিহা খান মৃদু সুরে বললেন, খাবি কিছু? না, খিদে নেই। তাহলে ঘুরতেছিস যে? আম্মুরা কোথায়? তোর আম্মু কাকিয়া শপিং এ গেছে। মেঘ ফস করে শ্বাস ছেড়ে বলল, আমায় নিয়ে গেল না কেন? তুই নাকি যেতে চাসনি? হ্যাঁ। আজকে আর কিভাবে যাবি? তুই বরং অন্যদিন যাস। আমি খেতে দিচ্ছি, তুই ঠান্ডা মাথায় খেয়ে নে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার খেতে দিতে হবে না, আমি একাই খেতে পারবো। মেঘ মন খারাপ করে রান্নাঘরে চলে গেছে। রাস্তায় আসতে আসতে মেঘ ভাবছিল শপিং এ গিয়ে আবিরের জন্য নিজে পছন্দ করে পাঞ্জাবি কিনে নিয়ে আসবে, কিন্তু আম্মুরা মেঘকে না বলে চলে গেছে। মেঘ খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছে। মাথায় শুধু আবির ভাইয়ের ঘুরছে। শুয়ে বসে কোনোভাবেই ভালো লাগছে না। কয়েকবার ফোনে আবিরের নাম্বার বের করে কিন্তু কল দেওয়ার সাহস পাচ্ছে না কোনোভাবেই। যখন ঘুম আসছিল না তখন মেঘ উঠে চুপি চুপি আবিরের রুমে চলে গেছে। রুম জুড়ে মাতাল করা এক সুগন্ধ, যা মেঘের মস্তিষ্কের নিউরন অনুরণ তুলছে। চারপাশে তাকাতে গিয়ে হঠাৎ নজর পড়ে আবিরের স্কাই ব্লু রঙের এক শার্টের দিকে। মেঘ নিঃশব্দে হেসে এগিয়ে গেল শার্টের কাছে। শার্টটা কাছে আনতেই আবিরের গায়ের গন্ধ স্পষ্ট নাকে লাগলো। আবেশে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। প্রিয় মানুষের স্পর্শ যেমন দেহ আর মন উভয়কে আন্দোলিত করে, তেমনি প্রিয় মানুষের গায়ের গন্ধ তীব্র আকর্ষণ কাজ করে। মেঘ কিছুক্ষণ শার্টটাকে জড়িয়ে ধরে অকস্মাৎ জামার উপরে শার্টটা পরে নিল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চোখ তুলে তাকাতেই লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। খানিক বাদে দু আঙ্গুল ফাঁক করে এক চোখে তাকিয়ে নিজেকে দেখতে লাগলো। খুশিতে দুহাত মেলে রুমে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ধপ করে বিছানায় এসে বসে পড়েছে। দু হাতে শার্টের কলার ঠিক করে হাতা টেনে বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো। চোখে ভাসছে গত 9 মাসে আবিরের সঙ্গে কাটানো এক এক
এক পর এক অপরূপ মুহূর্ত। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে মেঘ নিজেও জানে না। আবির বিকেলের দিকে বাসায় আসছে। রুমে ঢুকতেই থমকে দাঁড়ালো। নিজের বিছানায় মেঘকে ঘুমন্ত অবস্থায় দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আশেপাশে তাকিয়ে সম্পূর্ণ রুম ভালোভাবে নিরীক্ষণ করলো। ব্যাগটা রেখে কয়েক মুহূর্ত পরক নেত্রে রইল প্রেয়সীর অভিমুখে। ঘুমের মধ্যেও মেঘের ঠোঁটের কোণে হাসি লেগেই আছে। মেঘের পরনে নিজের শার্ট দেখে মুচকি হাসলো। আবিরের নিষ্পলক দৃষ্টি আটকে আছে মেঘের ঘুমন্ত চেহারায়। আনমনে অনেক কিছু ভেবে নিয়েছে। মেঘকে ডাকার জন্য একবার এগিয়ে গেল, কিন্তু মেঘের গভীর ঘুম দেখে ডাকতে ইচ্ছে হচ্ছে না। তাই শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেছে। শাওয়ার নিয়ে বেরিয়েও দেখলো মেয়ে ঘুমে নিমগ্ন হয়ে আছে। কি করবে কিছু বুঝতে পারছে না। মনের ভেতর অস্বস্তির মস্তিষ্ক বিচরণ করছে নানান রং বেরঙের নিষিদ্ধ প্রেমানুভূতি। ইচ্ছে করছে প্রেয়সীর চাঁদের ন্যায় মুখবিরে ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু কিভাবে সম্ভব? আবিরের প্রেয়সী যে এখনো অবুঝ। আবির ঠোঁটে হাসি রেখে মেঘের দিকে ঝুঁকে এসে চুল ঝাড়তেই পানির ছিটা মেঘের চোখে মুখে পড়ে। মেঘ ঘুমের মধ্যে ভুরু কোঁচকালো, কিন্তু সজাগ হওয়ার কোনো নামই নিল না। আবির রুম থেকে বেরিয়ে বেলকনিতে গেল। বাসায় পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। মিমরা এখনো ফেরেনি। মালিয়া খান নিজের রুমে। আবির আবারও রুমে এসেছে। মেঘের দিকে ভালোভাবে তাকাতে পারছে না, আবার না তাকিয়েও থাকতে পারছে না। অন্যদিকে বাসার মানুষের চিন্তা তো আছেই। হুট করে কেউ চলে আসলে আর মেঘকে এভাবে আবিরের রুমে দেখলে কি হবে তাই ভেবে পাচ্ছে না। বাধ্য হয়ে শেষ পর্যন্ত মেঘের মাথায় কাছে বসে মেঘের চুলে আলতোভাবে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকলো, মেঘ। মেঘ ঘুমের বিভোরে হয়ে আছে। আবির পুনরায় ডাকলো, মেঘ। মেঘ ঘুমের মধ্যেই বলল, হুম, উঠো। মেঘ এবার ঠাস করে চোখ মেলল। আবিরের চোখে চোখ পড়তে আশেপাশে চোখ ঘোরালো। এটা আবিরের রুম বুঝতে পেরেই তাড়াহুড়ো করে উঠে বসলো। আবির ভাইয়ের বিছানায় ঘুমিয়ে পড়েছিল ভেবেই লজ্জায় মেঘ চোখ তুলে তাকাতেই পারছে না। মেঘের আকাশচুম্বী লজ্জা দেখে আবির থমথমে কণ্ঠে বিড়বিড় করলো, রাগ উঠলে এই লজ্জা কোথায় হারায় যায়? মেঘ উঠে চলে যেতে নিলে আবির মেঘের বাহু চেপে ধরে। সদ্য ঘুম ভাঙ্গায় মেঘ কথাও বলতে পারছে না। আবির দাঁড়িয়ে মেঘের কাছে এগিয়ে এসে শুধালো, এসবের মানে কি? মেঘ আবিরের দৃষ্টি খেয়াল করে নিচে তাকাতেই রীতিমতো কেঁপে উঠল। পরনে আবিরের শার্ট দেখে মেঘের শরীর ঘামতে শুরু করেছে। ভয় আর লজ্জায় মেঘ আড়ষ্ট হয়ে যাচ্ছে। চিবুক নামিয়েছে গলায়। কিছু বলার ভাষা নেই। মেঘের অস্বাভাবিকতা বুঝতে পেরে আবির মেঘকে ছেড়ে দিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে দরজার দিকে ছুটল। বেলকনিতে গিয়ে শার্ট খুলে পুনরায় আবিরের রুমে দরজায় পর্যন্ত এসে শার্ট বিছানার দিকে ছুঁড়ে ফেলে নিজের রুমে চলে গেছে। আবির ঠোঁটে হাসি রেখে দরজার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরেই মিমরা শপিং করে বাসায় আসছে। এসেই মেঘকে ডাক শুরু করলো। মেঘের জন্য জুতা, থ্রি পিস আরো অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। মেঘ শপিং খুলে দেখছে। একটা শপিং দেখিয়ে বলল, ওইটাতে কি আছে আম্মু? হালিমা খান শপিং ব্যাগটা মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, আবির আর তানভীরের জন্য শার্ট আছে এটাতে। মেঘ গম্ভীর গলায় বলল, পাঞ্জাবি আনোনি? পাঞ্জাবি তেমন ভালো নেই, তাই যা আনিনি। ও। হালিমা খান আদিকে পাঠালেন আবিরকে ডাকার জন্য। আবির নিচে আসতেই মেঘ লজ্জায় মিমের পিছনে গিয়ে লুকিয়ে পড়েছে। আকলিমা খান আবিরকে দুটো শার্ট দিয়ে বলল, দেখো তো কোনটা পছন্দ হয়। আবির দাঁত বের করে হাসলো, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের পছন্দকে আমি কখনো খারাপ বলেছি? তা বলনি, কিন্তু খুব ভালো লাগছে সেটাও কখনো বলনি। তুমি এত বছর বাহিরে ছিলে, তোমার পছন্দ অপছন্দ সম্পর্কে তেমন ধারণা নাই, তাই একটু চিন্তায় থাকি। আবির হেসে বলল, তোমরা মাঝে মাঝে এমন ভাবে কথা বলো যেন আমি ভিন গ্রহে ছিলাম, নতুন নতুন পৃথিবীতে পা রাখছি। আবিরের কথা শুনে সবাই একসঙ্গে হেসে উঠল। আবির নীরব দর্শকের মতো সব দেখলো। আর মেঘ মিমের আড়ালে থেকে লুকিয়ে লুকিয়ে আবিরকে দেখছে। আবির যতক্ষণ নিচে ছিল মেঘ সামনেই আসেনি। আবির নিজের শার্ট নিয়ে চলে যেতেই মেঘ আবারও সোফায় বসে শুধালো, আম্মু, তোমরা আবার শপিং এ যাবে কবে? জানি না। কেন মা? আমিও শপিং এ যেতাম। তোর ড্রেস পছন্দ হয়নি? হয়েছে, আমার অন্য কাজ আছে। কবে যাবে বলো?
আমরা আবার যেতে যেতে ঈদের সময় যাব, তখন গেলে হবে? না, আমার ইমার্জেন্সি যেতে হবে। তাহলে তানবীর বা না হয় আবিরের সঙ্গে চলে যাস। আবির এর মধ্যে রুমের শার্ট দুটা রেখে নিচে নামতে নামতে গম্ভীর কণ্ঠে শুধালো, কোথায় যেতে বলেছে? ওর নাকি কি শপিং করতে হবে, তাই বলছিলাম তুই না হয় তানভীর নিয়ে যাস। এখন যাবি? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, ওনাদের নিয়ে শপিং এ যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বাহিরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। বলে আবির চলে গেছে। মেঘ রুমে যেতেই দেখলো ফোনে মিনহাজ একের পর এক কল দিচ্ছে। মেঘ ফোন রিসিভ করতেই মিনহাজ বলল, তুই কি আমায় আনব্লক করবি না মেঘ? আমি পারবো না, সেটা তোকে আগেই বলেছি। আর এতবার কল দিলে ফোন নাম্বারও ব্লক করে দিব বলে দিলাম। থ্রেট দিচ্ছিস মেঘ? মনে কর দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকিস, রাখছি। বাসায় ভালো লাগছিল না বলে আবির আজ রাসেল, রাকিব আর লিমনের সাথে দেখা করতে আসছে। ওরা তিনজনই সিগারেট খাচ্ছিল। আবির আসতেই লিমন একটা সিগারেট আবিরের দিকে এগিয়ে দিল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি সিগারেট খাই না। রাসেল ফিক করে হেসে বলল, মজা করছিস নাকি? মজা করার কি হলো? লিমন সিগারেটটা আরো এগিয়ে বলল, আমাদের সাথে ফর্মালিটি করতে হবে না, নে খা। আমি সত্যি খাই না। কবে থেকে? অনেক দিন হবে। ছাড়লি কেন? আমার কাদম্বিনী চায় না আমি সিগারেট খাই। রাকিব এবার উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই যেন কার জন্য সিগারেট খাওয়া শুরু করেছিলি? যার জন্য ধরেছিলাম তার জন্যই ছেড়েছি। সমস্যা আছে কোনো? আরে না, একদমই না। রাকিব শুধালো, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। রাসেল গলা উঁচু করে বলল, আঙ্কেল ঠিক আছেন? আলহামদুলিল্লাহ। লিমন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোর এত পরিবর্তন, রহস্য কি? আবির গম্ভীর গলায় বলল, বাবা মায়ের একমাত্র ছেলে হলে এসব পরিবর্তন নিজে থেকেই চলে আসে। চোখের সামনে আব্বু আম্মুর অসুস্থতা, বুকের ভেতর প্রেয়সীর গভীর অনুরক্তি, সব আড়াল করতে নিজের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়, এই আর কি। রাসেল শীতল কণ্ঠে বলল, মেঘের কথা বাসার জানাবি না? কিভাবে জানাবো? আব্বু হার্ট অ্যাটাকের হাত থেকে কোনোরকম বেঁচে ফিরেছেন। এই অবস্থায় আব্বুকে প্রেশার দেওয়ার মতো পরিস্থিতি কোনোভাবেই তৈরি করা যাবে না। আর আমার শ্বশুর যে মানুষ, আমার মুখের নিজের মেয়ের নাম শুনলেই আগুনে ঘি ঢালার মতন হবে। আবির পুনরায় নিরুদ্বেগ কণ্ঠে বলল, আজ একমাত্র ছেলে না হইতাম, আর একটা ভাই থাকতো, তাহলে আমাকে কখনো কোনো কাজে পিছু পা হতে হতো না। রাকিব করুণ সুরে শুধালো, ফুপ্পির বিষয়ে বাসায় কোনো সিদ্ধান্ত হয়নি? আবির বিরক্তি নিয়ে বলল, এখনো কিছুই হচ্ছে না। আমি আব্বু চাচুকে ইনডাইরেক্টলি বলেছি, কিন্তু তাদের দিকে থেকে তেমন রেসপন্স পাচ্ছি না। কি ভাবছিস? কিভাবে কি করবি? আমি জানি না। আবির অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসছে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে বরাবরের মতো আবিরের জন্য অপেক্ষা করছিল। আবির বাসায় ঢুকতেই দেখলো আলী আহমদ খান সোফায় বসেছিলেন। আবিরকে আসতে দেখে শক্ত কণ্ঠে বললেন, তোমার সাথে একটু দরকার আছে। আবির সহসা দাঁড়িয়ে পড়েছে। স্বাভাবিক কণ্ঠে বলল, জি বলুন। তোমার ফুপ্পির বিষয়ে কিছু ভেবেছো? মুখে হাসি নিয়ে আবির বলল, আমি কি ভাববো? তোমার ফুপির বিষয় তুমি ভাববে না? এই বাড়ির বড় ছেলে হিসেবে তোমার তো কিছু দায়িত্ব আছে। আবির মলিন হেসে বলল, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আলী আহমদ খান শান্ত সুরে বললেন, ঠিক আছে, রুমে যাও তুমি। আজ মেঘ ভার্সিটিতে আসতেই মিষ্টি উত্তেজিত কণ্ঠে বলল, কিরে মেঘ, আবির ভাইয়ার সঙ্গে কথা হলো? কি কথা বলবো? মিনহাজকে ব্লক করার কারণ জিজ্ঞেস করিসনি? মেঘ আমতা আমতা করে বলল, এত সাহস আমার নেই। সাহস না দেখালে কিছু জানাতেও পারবি না? মেঘের হঠাৎ ধীর কণ্ঠে প্রশ্ন করলো, উনি আমায় ভালো না বাসলে কি করব? তামিম হেসে বলল, উনাকে ভুলে যাবি? মেঘ ভ্রুকুচকে কঠিন সুরে বলল, তোরে ভুলে যাব। দূর হ হারামি। মিনহাজ অভিভূতের ন্যায় নিষ্পলক মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর বলল, তোরা অনুমতি দিলে আমি একটা প্ল্যান দিতে পারি। বন্যা শক্ত কণ্ঠে বলল, কিসের প্ল্যান? মিনহাজ ধীর স্থির কণ্ঠে সবটা প্ল্যান বলেছে। মিষ্টিরা বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। মিষ্টিদের উত্তেজনা দেখে মেঘও মোটামুটি রাজি হয়েছে, কিন্তু বন্যা কোনোভাবেই রাজি হচ্ছে না। মেঘকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মিষ্টি, মিনহাজ আর তামিমের কথা শুনতে শুনতে বন্যার কথা মেঘ পাত্তাই দিচ্ছে না।
রাতে খাবার টেবিলে বড়দের খাওয়ার শেষে আবির, তানভীর, মিম, মেঘ বসে খাবার খাচ্ছিল। তানভীর উঠে যেতেই মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, মিম, তোর সাথে আমার অনেক কথা আছে। কি কথা আপু? মেঘ বিড়বিড় করে বলল, আমার ভার্সিটির ফ্রেন্ডদের কথা বলেছিলাম না তোকে? হ্যাঁ, এখন কি হয়েছে? আবির দীর্ঘ মনোযোগ দিয়ে মেঘের কথা শুনছে। মেঘ ঢোক গিলে দৃঢ় কণ্ঠে বলল, আমার এক ফ্রেন্ড মনে হয় আমাকে পছন্দ করে, তোকে ছবি দেখাবো নে, খেয়ে রুমে আসিস। মিম আচ্ছা বলে চোখ তুলতেই নজর পড়ে আবিরের দিকে। আবির অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। মিম সেই দৃশ্য দেখে টেবিলের নিচে দিয়ে মেঘকে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আপু চুপ করো, ভাইয়া তোমার কথা শুনে ফেলেছে। মেঘ মিমের কথায় তেমন পাত্তা না দিয়ে আবারও বলল, ওরা তোর কথা খুব বলে, তোকে নিয়ে একদিন ওদের সাথে দেখা করতে যাবনে, ঠিক আছে? ভয়ে মিমের কণ্ঠ ভিজে এলো, দাঁতে দাঁত চেপে বলল, সময় হলে যাবো আপু, এখন চুপ করো। মেঘ উত্তেজিত কণ্ঠে পুনরায় বলল, জানিস মিম, ওর নাম প্রথম অক্ষর এম। আবির সঙ্গে সঙ্গে খাবার রেখে দাঁড়িয়ে পড়েছে। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কিরে, খাবার শেষ না করে উঠে পড়লি যে? খেতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে তোর? কিছু না। আবির রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেছে। মেঘ এবার দীর্ঘশ্বাস ছেড়ে চোখ তুলে তাকালো। মেঘের নেত্রদ্বয়ে টলমল করছে। আবিরের সামনে এভাবে কথা বলা মেঘের কাছে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো সমতুল্য। ভয়ে মেঘের হাত পা কাঁপছিল। নিজ দিকে তাকিয়ে কোনো রকমে কথাগুলো বলেছিল মেঘ। আবির কোনো দিকে না তাকিয়ে রুমে চলে গেছে। মেঘ গভীর রাত পর্যন্ত টিভি দেখেছে আর আবিরের জন্য অপেক্ষা করেছে। প্রায় 1টা নাগাদ মেঘ রুমে গিয়ে শুয়ে পড়েছে। পরদিন সকালে আবার খাবার টেবিলে আবিরের সঙ্গে দেখা। মেঘ কোনোভাবেই আবিরের চোখের দিকে তাকায় না, কারণ আবির ভাইয়ের চোখে চোখ রাখলেই মেঘের সবকিছু গুলিয়ে যাবে। বড়দের কথায় মাঝখানে মিম কি একটা কথা বলেছে, কিন্তু কেউ মিমের কথার কানই নেয়নি। মিম মেঘ মিমকে উদ্দেশ্য করে উচ্চস্বরে সচেতন কণ্ঠে বলল, শোন মিম, যেখানে গুরুত্ব পাবি না সেখানে কখনো কোনো কথা বলবি না, যেখানে গুরুত্ব পাবি সেখানেই নিজের মতামত দিবি। মেঘের বিজ্ঞের ন্যায় কথা শুনে মিম আহাম্মকের মতো তাকিয়ে আছে। মেঘের অধিবিদ্যের ন্যায় কথা শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো, বনু, তুই এভাবে কথা বলছিস কেন? কে তোকে প্রাধান্য দেয়নি বল শুধু। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, কেন, তাকে কি করবা? তানভীর দৃঢ় কণ্ঠে বলল, কিছু করব না। মেঘ তানভীরের দিকে তাকিয়ে ততস্থ হয়ে বলল, এমনি মিমকে বুঝাচ্ছি। আবিরের আখিজোড়া মেঘের পানে গভীরভাবে অনুবদ্ধী হয়ে আছে। মেঘ তানভীরের থেকে নজর সরিয়ে মাথা নিচু করে ফেলল। মিনহাজের পরিকল্পনায় মেঘ এমনটা করেছে যাতে আবিরের মনের ভাব বুঝতে পারে। খাবার টেবিলে যে যার মতো খাবার খাচ্ছে, অথচ আবিরের দৃষ্টি মেঘেতে স্থির। মেঘ যে ইনডাইরেক্টলি আবিরকে খোঁচা দিচ্ছে এটা আবিরের বুঝতে বাকি নেই। মেঘ খাবার খেয়ে চুপচাপ উঠে গেছে। আবির কিছুক্ষণ নিবিড় চিন্তায় মগ্ন থেকে খাওয়া শেষ করে অফিসে চলে যায়। আবির আজ অফিসের কাজে কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। আবিরের বুকের ভেতর উদ্বিগ্ন হাওয়া বইছে, হৃদয়ের তোলপাড় চলছে। এসিতে বসেও শরীর ঘামছে। দুশ্চিন্তায় আবিরের শ্যামবর্ণের চেহারা কালচে বর্ণ ধারণ করেছে। ফাইল এলোমেলো অবস্থায় ফেলে টেবিলের উপর মাথা রেখে শুয়ে আছে। রাকিব একটা ফাইল নিয়ে রুমে ঢুকে আবিরকে দেখে তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, কি হয়েছে আবির, অসুস্থ লাগছে? আবির টেবিলের থেকে মাথা তুলতে আবিরের অসহায় মুখ দেখে রাকিব ভ্রু কুঁচকে বলল, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছিস? মেঘ ইদানিং কেমন জানি ব্যবহার করছে। কেমন করতেছে? ডিরেক্ট কিছু বলে না, তবে যা কেমন জানি ঠাস মেরে কথা বলে। রাকিব মৃদু হেসে বলল, তোকে পরীক্ষা করছে হয়তো। তা বোঝার বয়স আমার হয়েছে। তাহলে দুশ্চিন্তা কি, কি নিয়ে করছিস তুই? খোঁচাখুচিটা যদি সিরিয়াল রূপ নেয় তার জন্য ভয় হচ্ছে। আমি সেদিন ওর আইডি থেকে মিনহাজ ছেলেটাকে ব্লক করেছি। ও তেমন কোনো রিয়াকশন দেখায়নি, আনব্লকও করেনি। ঠিকই ভার্সিটিতে ঘন্টার পর ঘন্টা ওই ছেলেগুলোর সাথে আড্ডা দেয়। রাকিব গম্ভীর কণ্ঠে বলল, তুই যে এই বিষয়ে কোনো না কোনো দিন দুশ্চিন্তায় পড়বি সেটা আমার অজানা নয়। তোকে কম করে হলেও 1000 বার বলেছি, তুই একবার ওদের সাথে পার্সোনালি দেখা করলে এত কাহিনী কিছুই হতো না।
আমি রাগ কন্ট্রোল করতে পারবো না, জানিসই তো। এখন পর্যন্ত যে কয়েকজনকে নিজের হাতে মেরেছি সব কয়টা তেড়ামির জন্য মার খেয়েছে। ভালোভাবে কথা বলতে গেলে তারা মানতে চায় না। গায়ের জোর এলাকার দাপট দেখায়, সহ্য করতে না পেরে আমার তাদের মারতে হয়। মিনহাজদের সাথে দেখা করতে গেলে তারা যে সেম কাজটা করবে না তার কি গ্যারান্টি আছে? তীব্র আক্রোশ থেকে দিব মায়ের। কোনো না কোনোভাবে সে কথা মেঘের কানে যাবে, আর মেঘ ভাববে আমি ইচ্ছাকৃত ওর বন্ধুদের মেরেছি, আর তা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটাবে। এমনিতেই ওর সাথে রাগারাগির শেষ নেই। এই ঘটনার জের ধরে দেখা যাবে কথা বলার বন্ধই করে দিয়েছে। এই জন্যই তোকে বলেছি, তানবীর বা আমি বললেই পারতাম। হ্যাঁ ঠিক আছে পারতি, কিন্তু মেঘ ঘুরে ফিরে আমাকে ভুল বুঝতো। কারণ প্রাইমারি স্কুলে থাকাকালীন জয় নামের ছেলেটার জন্য ওকে মেরেছিলাম। এত বছর পর ভার্সিটিতে উঠে দুটো ছেলে বন্ধু হয়েছে, এখন মেঘকে না মেরে ওদেরকে মারা হয়েছে। মেঘ কি এতটাই বোকা যে কিছুই বুঝবে না? তোরা মারলে ছেলেগুলো মেঘকে ডিটেলস বলবে, আর কাউকে দিয়ে মারালে সেটাও বলবে। সবভাবেই দোষ গিয়ে আবির আর তানবীরের উপরই পড়বে। তোর এই সুদূর প্রসারী চিন্তা ভাবনার জন্যই নিজের মনোবল হারাচ্ছিস। দিনকে দিন বদমেজাজি হয়ে যাচ্ছিস, মেঘের সাথে কারণে অকারণে রাগ দেখাচ্ছিস। আর এই সুযোগে ছেলেগুলো অতি বেড়েছে। আমির কিছুক্ষণ নিশ্চুপ থেকে আর চোখে রাকিবের দিকে তাকিয়ে শুধালো, কেন আসছিলি? রাকিব সঙ্গে সঙ্গে ফাইল এগিয়ে দিল, বাড়তি কথা বাদ দিয়ে কাজে মনোযোগ দিল। অফিস শেষ করে আবির কিছু স্ট্রিট ফুড আর দুটো আইসক্রিমের বক্স নিয়ে বাসায় আসছে। মেঘ সোফায় লম্বা করে শুয়ে টিভি দেখছিল। আবিরকে ঢুকতে দেখে তাড়াতাড়ি উঠে বসতে বসতে কাকে কল দিল। অপর পাশে কল রিসিভ করা মাত্রই মেঘ হাসি মুখে রাজ্যের গল্প শুরু করেছে। আবির খাবারগুলো ডাইনিং এ রাখতেই মিম আর আদি ছুটে গেল। আবির তির্যক ভাবে মেঘের দিকে তাকালো। আবির বাসায় আসছে বা খাবার নিয়ে আসছে সেদিকে মেঘের বিন্দুমাত্র খেয়াল নেই। সে তার কথা বলায় এতটাই মগ্ন যে আশেপাশে তাকানোর সময়ই নেই। আবির কপাল গুটিয়ে সিঁড়ির কাছে চলে গেছে। বাসায় যে যাই আনুক না কেন প্রথম ডাকটা মেঘকেই দেয়, আর মেঘ খাবার পরিবেশন করে মিম আর আদিকে নিয়ে খায়। আজ মেঘ কথা বলছে দেখে মিম মেঘের জন্য খাবার নিয়ে আসছে। মেঘের দিকে এগিয়ে দিয়ে কিছুটা উঁচু সুরে বলল, আপু নাও। মেঘ অন্যদিকে তাকিয়ে ধমকের সুরে বলল, দেখছিস না কথা বলছি? এখন আমার এসব খাওয়ার সময় নেই। আবির সিঁড়ি থেকে সে দৃশ্য দেখে রাগে ধপধপ করে পা ফেলে রুমে চলে গেছে। মেঘ ধমকানি তে মিমকে দিলেও সেটা যেন আবিরের হৃদয় গিয়ে লাগছে। মেঘ আজ পর্যন্ত এমন কাজ কখনো করেনি। বন্যারা কারো সাথে কথা বললেও আবির তানবীর আসলে কথা শেষ করে কল কেটে দিত, অথচ আজ তার ভিন্ন রূপ। আবির চলে যেতে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ফোন রাখ, এখন খাবো আমি। মিম ধমক খেয়ে মন খারাপ করে। মেঘের জন্য অন্য খাবার আবার নিয়ে গেছে। মেঘ তপ্ত সুরে বলল, এই মিম, আমার ভাগ আমায় দিয়ে যা। মিম মন খারাপ করে বলল, তুমি না বললে তোমার এসব খাওয়ার সময় নেই? সময় ছিল না, এখন আমার অফুরন্ত সময়। সবগুলো আমার কাছে নিয়ে আয়। মিম খাবারগুলো মেঘের কাছে নিয়ে চলে যেতে নিলে মেঘ মিমের হাতে টান দিয়ে মেঘের পাশে বসে হেসে বলল, রাগ করেছিস? সরি বাবু। মিম কিছু বলছে না দেখে মেঘ দু হাতে মিমকে কাতুকুতু দেয়। সহসা মিমের ছোট্ট দেহ কম্পিত হলো, নড়তে নড়তে বলল, আপু ছাড়ো। মেঘ হাসতে হাসতে বলল, তুই যতক্ষণ না হাসবি ততক্ষণ ছাড়বো না। কাতুকুতু সহ্য করতে না পেরে মিম হাসতে শুরু করলো। মেঘ সঙ্গে সঙ্গে কাতুকুতু দেওয়া থামিয়ে দিয়েছে। দু বোন গল্প করতে করতে আবিরের আনা খাবারগুলো খেয়েছে। আদি নিজের ভাগের খাবার নিয়ে আগেই রুমে চলে গেছে। কিছুক্ষণ পর গল্প করতে করতে মেঘ মিমের উরুতে মাথা রেখে শুয়ে পড়েছে। মিম মেঘের চুলে হাত বুলিয়ে মৃদু সুরে বলল, কি হলো আপু? মেঘ লাজুক হাসলো আর বলল, জানিস আমি একজনের প্রেমে পড়েছি। মিম উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, সত্যি? কার? মেঘ দু হাতে মুখ লুকিয়ে বলল, বলা যাবে না। প্লিজ আপু বলো না, কে সে? আছে কেউ একজন। পছন্দ করো না ভালোবাসো? ভালোবাসি। আপু বলো না প্লিজ। খুব শীঘ্রই বলবো। দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি। ফি আমানিল্লাহ। আবির রুমে ঢুকে ডিরেক্ট ওয়াশরুমে চলে গেছে।
প্রায় 1 ঘন্টা যাবৎ ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। ক্রোধে দু চোখ রক্তাভ হয়ে আছে। মনে হচ্ছে শরীরের রক্ত টগবগ করে ফুটছে। কপালের দুপাশের দুটা অবিরাম কাঁপছে। মস্তিষ্কের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। ঘণ্টাখানেকের পর ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে একটা ট্রাউজার আর টি-শার্ট পরে নিচে আসছে। মেঘ তখনও মিমের কোলে মাথা রেখে খোশগল্প মেতে আছে। আবিরকে নামতে দেখে মেঘ তৎক্ষণাৎ উঠে বসলো। আবির নিচে এসে ওদের পাশের সোফায় বসেছে। আবিরকে দেখে মিম নড়েচড়ে বসলো। আবির দুহাত দুদিকে ছড়িয়ে সোফায় হেলান দিয়ে বসলো। হাতের লোমের গোড়ায় এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে। ভেজা চুলগুলো কপাল ঢেকে ভ্রু থেকেও নেমে পড়েছে। চুলের আগা থেকে অবিরত মুক্তার মতো পানির বিন্দু আবিরের টি শার্টে পড়ছে। মেঘ এক পলকের জন্য তাকাতেই সর্বাঙ্গের কারেন্টের ন্যায় শক লাগলো। সঙ্গে সঙ্গে বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। মেঘ চোখ সরিয়ে নিয়েছে। আবির মেঘকে উদ্দেশ্য করে বলল, রুম থেকে আমার ফোনটা নিয়ে আয়। কথাটা বলা মাত্র মিম উঠে গেছে। মেঘ সোফায় কর্নারে গুটিসুটি মেরে বসে আছে। মিম যেতেই মেঘ তাড়াতাড়ি করে ফোন হাতে নিয়ে কি যেন করতে লাগলো। আবির নীর দৃষ্টিতে মেঘের পানে চেয়ে আছে। মেঘ ফোন চাপতে পারছে না, ভয়ে হাত কাঁপছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর কি মনে হচ্ছে না তুই প্রাপ্ত স্বাধীনতায় অপব্যবহার করছিস? মেঘ চিবুক নামিয়ে চুপচাপ বসে আছে। মেঘের নিস্তব্ধতা আবিরের রাগ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আবির রেগে বলল, কথা বলছিস না কেন? মেঘ কিছু না বলে উঠে যেতে নিলে আবির রাগান্বিত কণ্ঠে হুংকার দিল, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি মেঘ, কানে কি যাচ্ছে না তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। বলেই মেঘ কল রিসিভ করে কানে ধরতে ধরতে সিঁড়ি দিয়ে উঠে গেছে। মেঘের কথাটা আবিরের মনে আগুনের ঘি ঢালার মতো কাজ করেছে। আবির ভ্রু যুগল নাকের গোড়ায় টেনে তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের গমনপথে তাকিয়ে রইল। অকস্মাৎ পাশে রাখা একটা ফুলদানি দেয়ালে এক প্রকার ছুঁড়ে মারল। শব্দের মেঘের পা সেকেন্ডের জন্য থমকে গেছে। তবুও তা বুঝতে না দিয়ে রুমের দিকে চলে গেল। মিম ফোন নিয়ে নিচে আসছে। ফোন আবিরকে দিতে গিয়ে আবিরের রক্তলাভ আঁখি যুগল দেখে ভয়ে ঢুকিল। কোন রকমে ফোন দিয়ে দৌড়ে আম্মুর রুমে চলে গেছে। আবির সে যে বেরিয়েছে সারা রাতেও বাসায় ফেরেনি। মেঘ অপেক্ষা করতে করতে বেলকনিতেই ঘুমিয়ে পড়েছিল। ভোরবেলা হঠাৎ ঘুম ভাঙতে মেঘ থতমত খেয়ে উঠে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আবির রুমে গেল। আবির রুমে নেই দেখি মেঘের বুক কেঁপে উঠেছে। ভোরবেলায় বাসার বাইরে গিয়ে দেখে আসছে আবিরের বাইক আছে কিনা। এত সকালে কি করবে কিছু বুঝতে পারছে না। আবিরকে কল দেওয়ার মতো সাহসও পাচ্ছে না। সকাল 7টা থেকে মেঘ খাবার টেবিলে বসে আছে। আবির ফিরলে যেন দেখতে পারে, কিন্তু আবিরের ফেরার নাম গন্ধ নেই। সবাই খেতে বসেছে। আবির নেই দেখে আলী আহমদ খান প্রশ্ন করলেন, আবির কোথায়? উঠেনি? তানবীর গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে বলল, ভাইয়া রাকিব ভাইদের বাসায়। কেন? অফিসের কাজে গিয়েছিল, রাতে আর ফেরেনি। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, কাজের কাজ জায়গায় থাকবে, তার সাথে বাসার না ফেরার কি সম্পর্ক? তানভীর আর কিছু বলল না। বড় আব্বুর সাথে যুক্তিতে সে কুলাতে পারবে না, তার থেকে কথা না বলাই শ্রেয়। মেঘ নিস্তব্ধ আঁখিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। মেঘ স্পষ্ট বুঝতে পারছে আবির ভাই তার উপর রাগ করেই বাসা থেকে চলে গেছে। বাসার মানুষ যাতে চিন্তা না করে তার জন্য তানভীর ভাইয়ার কাজের কথা বলেছেন। মেঘ অল্প খেয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেছে। রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় মেঘের চোখ ঘুমে টলছে। অর্ধ ঘুমে থেকে ক্লাসগুলো শেষ করেছে। ক্লাস শেষ হতেই বন্যা শুধালো, কিরে তুই কি রাতে ঘুমাসনি? চোখ ফুলে আছে কেন? ঘুমেছি অল্প। লিজা এসে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে বান্ধবী, কি অবস্থা? কি অবস্থা হবে? এরই মধ্যে মিনহাজ, তামিম, সাদিয়া, মিষ্টিও আসছে। মেঘ নির্কণ্ঠে জানালো, আমি তোদের কথা আর শুনতে পারবো না। সাদিয়া ভ্রুকুচকে বলল, কেন? মেঘ ধমকের সুরে বলল, আজকে তোদের কথা মতো কাজ করতে গিয়ে আমার আবির ভাই বাসা থেকে চলে গেছেন। সারা রাত বাসায় ফিরিনি। আমি বেলকনিতে বসে থাকতে থাকতে ওখানে ঘুমিয়ে পড়েছি। বন্যা ধীর কণ্ঠে বলল, মেঘ তোকে আগেই সাবধান করেছি। তুই আমার কথা কানেই তুলছিস না। আবির ভাইকে তুই চিনিস না?
ওরা নাচতেছে আর তুইও তালে তাল দিচ্ছিস। এখনো সময় আছে, এসব বাদ দে। উনি মনের ভাব প্রকাশ করতে না চাইলে শুধু শুধু ওনার জোর করিস না প্লিজ। পরে দেখবি ভালোর বদলে উল্টো খারাপ হবে। মেঘ কিছু বলার আগে মিনহাজ গম্ভীর কণ্ঠে বলল, এই বন্যা, তুই থামবি? মেঘ, তুই একদম ঠিকঠাক রাস্তায় যাচ্ছিস। বন্যার কথায় কান দিস না তো। উনি যদি তোকে পছন্দ করে তাহলে উনি প্রকাশ করবে, আর পছন্দ না করলে ডিরেক্ট চ্যাপ্টার ক্লোজ। এভাবে ঝুলে থাকার কোনো মানে হয় না, বুঝলি? সাদিয়াও সঙ্গে তাল দিল। হ্যাঁ সত্যি তো, মেঘ ওনাকে এত পছন্দ করে, উনি কি এসব বুঝে না, নাকি বুঝেও না বুঝার ভাব নেয়? সবটা ক্লিয়ার করা প্রয়োজন। ওনার মনে কি চলে তা জানলে মেঘ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। বন্যা ভরা গলায় বলল, তোরা বোঝার চেষ্টা কর। মেঘ তোদের মতো এত বুঝদার আর স্ট্রং না। উল্টাপাল্টা আচরণে করলে আবির ভাই মেঘকে মেরেই ফেলবে। মিনহাজ রাগে সুরে বলল, কোন অধিকারে মারবে? কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে? মেঘ, তোকে কিছু বললে তুই শুধু আমায় বলিস, বুঝলি? বন্যা উপহাসের সুরে বলল, তোকে দাপট দেখাতে আগেই নিষেধ করেছিলাম। তুই আবির ভাইয়ের সম্পর্কে জানিস না, তাই দয়া করে চুপ থাক। মেঘ, তুই তো ওনাকে চিনিস তাই না? প্লিজ আমার কথা মান। ওদের কথা মতো এমন কাজ করিস না প্লিজ। মেঘ নিরুপায় হয়ে সবার দিকে তাকালো। একদিকে বন্যা বারণ করছে, অন্যদিকে বাকি সবাই বলছে মেঘ যা করছে একদম ঠিক করছে। অন্যদিকে আবির ভাই রাগে বাসা থেকে চলে গেছে। এখন মেঘ কি করবে? মিনহাজ ফটাফট বলা শুরু করলো, দেখ মেঘ, উনি তোর আচরণ রেগে বাসা থেকে চলে গেছে, মানে ওনার মনে কিছু একটা আছে। এখন সেটা আমাদের প্রকাশ করাতে হবে। মাঝপথে ছেড়ে দিলে তুই জীবনও তোর কাঙ্ক্ষিত কথা জানতে পারবি না। এখন তুই ভাব, বন্যার কথা মেনে এভাবেই চলবি, নাকি আমাদের কথা মেনে তোর আবির ভাইয়ের মনের কথা শুনবি? মেঘ বোকার মতো তাকিয়ে আছে। লিজা পুনরায় বলল, তোর প্রেম রোগের বছর হয়ে যাচ্ছে। আর কতদিন ওনার পিছু পিছু ঘুরবি বলতো? উনি ভালো না বাসলে ওনার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে অন্য কারোর সাথে সম্পর্ক যাবি। প্রয়োজনে ছেলে আমরা ঠিক করে দিব, তবুও ওনার মোহে এভাবে পড়ে থাকিস না। প্রায় 1 ঘন্টা সবাই মিলে মেঘকে জ্ঞান দিয়েছে। বন্যা শুরু থেকে শেষ পর্যন্ত ডিরেক্ট না। মেঘ যাতে এমন কাজ কোনোভাবেই না করে, অথচ মেঘ বাকিদের কথা শুনে রাজি হয়ে গেছে। বন্যা যেতে যেতে আরো কিছুক্ষণ মেঘকে বুঝালো, কিন্তু মেঘের মাথায় কিছুই ঢুকলো না। মেঘের মনে মস্তিষ্কে শুধু একটাই চিন্তা, আবির ভাইয়ের মুখে ভালোবাসি শব্দটা শোনা, সেটা যে কোনো মূল্যেই হোক। মেঘরা চলে যেতেই তামিম মিনহাজকে প্রশ্ন করলো, তোর মনে কি চলছে বলতো? মিনহাজ উল্টো প্রশ্ন করলো, কেন? তুই মেঘকে উস্কাচ্ছিস যাতে আবির ভাইয়ের মনের ভাব জানতে পারে। কাহিনী কি? মিনহাজ গলা খাকারি দিয়ে বলল, আমি মেঘকে পছন্দ করি, ওর প্রতি বেধক অনুভূতিও আছে, কিন্তু ওর মনে আমার জন্য বিন্দু মাত্র কিছু নেই। ওর মস্তিষ্কে আবির ভাইয়া ছাড়া কিছুই নেই। এই অবস্থায় আমি যত চেষ্টাই করি ওর মনে আমার জায়গা করতে পারবো না। দেখলি তো আবির ভাইয়া আমায় ব্লক দিয়েছে, এই খুশিতে সেদিন সবাইকে চকলেট দিল। এমত অবস্থায় আমি কোনো কিছুই আশা করতে পারি না। তামিম বিস্ময় সমেত তাকিয়ে বলল, তাহলে তুই তোর অনুভূতি কোরবান করে মেঘকে আবির ভাইয়ের সঙ্গে মিলিয়ে দিতে চাচ্ছিস? মিনহাজ রাশভারী কণ্ঠে পুনরায় বলল, হতে পারে তাই, আবার উল্টোটাও হতে পারে। যেমন? মিনহাজ লম্বা করে শ্বাস টেনে বলা শুরু করলো, দেখ, মেঘ প্রায় 9 মাস যাবৎ আবির ভাইকে পছন্দ করে। আমাদের সাথে ওর বন্ধুত্ব প্রায় 4 মাসের। তার মানে আমাদের সাথে পরিচয় আরো 4 মাস আগে থেকেই মেঘ ওনাকে পছন্দ করে। মেঘ যথেষ্ট কিউট আর লক্ষ্মী একটা মেয়ে, যে কেউ এক দেখায় ওর প্রেমে পড়বে। সেখানে উনি তো এক বাড়িতে থাকেন। এই 9 মাসেও কি উনি মেঘকে খেয়াল করেননি? অবশ্যই করেছেন, এবং মেঘের অনুভূতিও বুঝেছেন, তবে প্রকাশ করছেন না কেন? হতে পারে ওনার জীবনে অন্য কেউ আছে, উনি তার সাথে কমিউনিকেট। আবার মেঘের প্রতিও ওনার সফট কর্নার আছে। এজন্য আমি মেঘের মাধ্যমে আমির ভাইয়াকেও উস্কাচ্ছি। এই সুযোগে মেঘের সাথে আমার রেগুলার কথা হচ্ছে এবং সম্পর্ক গাঢ় হচ্ছে। বাই চান্স আমির ভাই রেগে মেঘের ওপর রিয়েক্ট করলে মেঘ আমাকেই বলতে আসবে। তখন আমি ওকে বুঝিয়ে শুনে আমার দিকে আকৃষ্ট করব। তামিম শুকনো ঢোক গিলে বলল,
ভাবতে অবাক লাগছে, তুই আমার বন্ধু, এত চিকন বুদ্ধি বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? মিনহাজ খিকখিক করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, তুই বলছিলি ওনার ইচ্ছেকৃত ওনাদের অবস্থান বোঝাতে আমাদের মেঘের বার্থডেতে ডেকেছিল। আবির ভাইয়া প্ল্যান করতে পারলে আমি কেন পারবো না? আর যদি আবির ভাই মেঘকে ভালোবাসি বলে দেন, তখন কি করবি? তখন মেঘের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবো, তবুও বিষয়টার সমাধান হওয়া দরকার। সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ মেঘের ব্যবহার অপরিবর্তিত। আবিরকে এড়িয়ে চলা, আবিরকে দেখিয়ে দেখিয়ে ফোনে কথা বলা, ইচ্ছাকৃত খোঁচানো সবই চালাচ্ছে। আবির দু একবার মেঘের সঙ্গে কথাও বলতে চেয়েছে, কিন্তু মেঘের ব্যস্ততা আর পাত্তা না দেওয়ায় আবির আর কিছু বলেনি। মেঘকে মেঘের মতোই ছেড়ে দিয়েছে। তানভীর আজ এমপির সাথে একটা প্রোগ্রামে ব্যস্ত, সকালে না খেয়ে বেরিয়েছিল। আবির দুপুর পর্যন্ত আব্বুর অফিসে কাজ শেষ করে বিকেলে নিজের অফিসে আসছে। গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, সকালে থাকতে পারবে না বলে মিটিং বিকেলে রেখেছিল। ইদানিং মেঘের উড়োচণ্ডিত চলাচলে আবিরের মনের সাথে সাথে কাজেও তার প্রভাব পড়ছে। মিটিং গত সপ্তাহে হওয়ার কথা ছিল, আবির সেটা পিছাতে পিছাতে আজ পর্যন্ত টেনে এনেছে। আব্বু চাচুর সামনে স্ট্রং ভাবে কাজ করলেও নিজের অফিসে এসে সম্পূর্ণ ভেঙে পড়ে। আজ নিজেকে শক্ত রাখতে ফোন বন্ধ করে ড্রয়ারে রেখে দিয়েছে। নিজের রুমে ছেড়ে ল্যাপটপ নিয়ে রাকিবের রুমে কাজ করছে। রাসেল দুপুর পর্যন্ত অফিস করছে। আজ তার গার্লফ্রেন্ডের জন্মদিন, তাই দুপুরের দিকে চলে গেছে। প্রায় 2 ঘন্টা আবিরদের মিটিংয়ে চলল। মিটিং শেষে রাকিব বের হতে হতে পকেট থেকে ফোন বের করতেই দেখলো রাসেল 10 বার কল দিয়েছে। রাকিব কল ব্যাক করতে রাসেল আতঙ্কিত কণ্ঠে বলল, ওই আবির কই? আবিরকে তাড়াতাড়ি নেটে আসতে বল। কেন, কি হয়েছে? তুই আবিরকে বল। বলেই রাসেল কল কেটে দিয়েছে। রাকিব আবিরকে বলা মাত্র আবির রুমে গিয়ে ফোন খুলে নেটে ঢুকতে রাসেলের মেসেজ আসছে, সাথে ছবিও। ছবিতে চাপ দিতে দেখলো মিনহাজ বেশ কয়েকটা লাল গোলাপ হাতে হাঁটু গেড়ে বসে মেঘের সামনে ফুল ধরে আছে। মেঘ ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বন্যা, মিষ্টি, সাদিয়া, লিজা, তামিম সবাই পাশে দাঁড়ানো। ছবিটা দেখা মাত্র আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে। রাকিব ক্লায়েন্টদের সাথে কথা বলায় ব্যস্ত। আবির কয়েক মুহূর্তের মধ্যে বাইকের চাবি নিয়ে বেরিয়ে যাচ্ছে। রাকিব পেছন থেকে ডেকে বলল, কোথায় যাচ্ছিস? আবির উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। রাসেলকে কল দিয়ে জায়গাটা জেনে দ্রুত পৌঁছালো সেখানে। মেঘদের কাছাকাছি গিয়ে বাইকের ব্রেক কষলো। মেঘরা সবাই গোল মিটিং করে বসে চা খাচ্ছিল। মিনহাজের হাতে এখনো একগুচ্ছ লাল গোলাপ। রাসেল আর তার গার্লফ্রেন্ডের কিছুটা দূরেই বসেছিল। আবির মেঘদের কাছে আসতেই সবাই মাথা উঁচু করে তাকালো। চায়ের কাপ সাইডে রেখে সবাই একসঙ্গে দাঁড়ালো। মেঘ আবিরের শ্যামবর্ণের চেহারার পানে চেয়ে আছে। সহসা হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেছে, সাথে মনের ভেতরের খুচখুচ লেগেই আছে। আবির চোখ বুজে দীর্ঘশ্বাস ছেড়ে 2 কদম এগিয়ে মেঘের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। মেঘ আহাম্মকের মতো চেয়ে রইল, কিছুই বলল না। আবির প্রথমে পলক নেত্রে মেঘের চোখের দিকে তাকিয়ে বাজখাই কণ্ঠে প্রশ্ন করলো, এখানে কেন আসছিস? মেঘের অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটে মিষ্টি হাসি রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দিতে। আবির পুনরায় প্রশ্ন করলো, শুধুই কি আড্ডা দিতে? জি। মেঘের কণ্ঠ সুরে নিরুত্তাপ ভাব দেখে আবিরের মেজাজ চরম লেভেলের খারাপ হচ্ছে। বারবার চোখে সেই ছবিটা ভাসছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, সত্যি কথা বল মেঘ। মেঘ নিরুত্তর। মিনহাজ স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া, মেঘ কিছু বলবেন না। আবির ঘাড় ফিরিয়ে রক্তাভ চোখে তাকালো মিনহাজের দিকে, কণ্ঠে অগ্নি ঢেলে হুংকার দিয়ে বলল, স্টপ ইয়োর মাউথ। আমি তোমার সঙ্গে কথা বলতে এখানে আসিনি। আজ আমার আর মেঘের মাঝে কেউ একটু টু শব্দ করলে তার লাশ পড়বে এখানে। আবিরের হুংকারের ভয়ে সব কয়টা কাঁপছে। ওদের অবস্থা দেখে আবির নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু ভেতরের ক্রোধের কাছে হার মানাতে বাধ্য হলো। আবিরের এমন কাণ্ডে মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। তীর তীর করে কাঁপছে ঠোঁট, বুকের ভিতর হৃৎপিণ্ডটা দিক বিদিক ছুটছে। ভয়ে ঢোক গিলল। আবির মেঘের চোখে চোখ রেখে কণ্ঠ 4 গুণ ভারী করে শুধালো, তুই ওই ছেলেকে পছন্দ করিস? হ্যাঁ কি না?
মেঘ নিরেট দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে, বারবার ঢোক গিলছে, কিছু বলতে পারছে না। মেঘ সহসা তাকালো ওদের দিকে। মিষ্টিরা চোখে ইশারা দিয়ে হ্যাঁ বলতে বলল। আবির ভাইয়ের মনের কথা জানার এর চেয়ে উত্তম উপায় আর নেই। মেঘের শ্বাস আটকে যাচ্ছে, শ্বাসনালীতে তুফান চলছে। কি করে বলবে এত বড় মিথ্যে কথাটা? আবির মেঘের বাহুতে চাপ দিয়ে ধরে বাজকাই কণ্ঠে চিৎকার দিয়ে বলল, তাকা এদিকে। মেঘের দেহ আবারও কম্পিত হলো, সঙ্গে সঙ্গে তাকালো আবিরের চোখের দিকে। রক্তাভ দু চোখ থেকে যেন আগুন বের হচ্ছে, সেই আগুনে মেঘের হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মিনহাজদের সেখানে প্রতিটা কথা মেঘের মাথায় ঘুরছে। আবির ভাইয়ের মনের কথা জানতে হলে মিথ্যাটা বলতেই হবে। মেঘ ঢোক গিলে ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ। আবির সহসা মেঘের বাহু ছেড়ে দিয়েছে। কয়েক মুহূর্ত মেঘের চোখের দিকে তাকিয়ে রইল। কপাল ঘামছে। আবির হাত দিয়ে কপালের ঘাম মুছে ঘুরে গিয়ে বাইকে বসে বাইক স্টার্ট দিল। রাসেল আবিরের থামানো অনেক চেষ্টা করেছে, কিন্তু আবির বাইক থামানোর অবস্থায় নেই। আবির চলে গেছে। মেঘ আহাম্মকের মতো মাথা ঘুরে পড়তে নিলে বন্যা তাড়াতাড়ি মেঘকে জড়িয়ে ধরে। আবিরের সামনে মেঘ যতই শক্ত কণ্ঠে কথা বলুক না কেন, ভেতরে কম্পনের কাছে সব হার মানতে বাধ্য। মেঘ অজ্ঞান হয়ে বন্যার কোলে শুয়ে আছে। মিষ্টিরা পানি এনে মেঘের চোখে মুখে পানি ছোটাচ্ছে। এর মধ্যে রাকিব আসছে। আবির কল না ধরায় রাকিব রাসেলকে কল দিয়েছিল। রাসেল সবটা বলাতে রাকিব সঙ্গে সঙ্গে অফিস ছুটি দিয়ে রওনা দিয়েছে। তানবীরকেও সব জানিয়েছে। রাকিব বাইক থেকে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আবির কোথায়? আবির চলে গেছে। কোথায়? জানি না। রাকিব উদ্বিগ্ন কণ্ঠে চেঁচিয়ে উঠল, তুই ওকে আটকাতে পারলি না? ও কি আমার কথা শুনে? চেষ্টা তো করেছি। ওদের কথোপকথনের মধ্যে তানভীর বাইক নিয়ে নেমে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া কোথায়? রাকিব মৃদু সুরে বলল, ও বাইক নিয়ে চলে গেছে। তানভীর আগপাশ না ভেবে মিনহাজকে এলোপাতাড়ি মায়ের শুরু করলো। তামিম বাঁচাতে আসলে তামিমের গায়েও বেশি কিছু মায়ের পড়েছে। রাকিব রাসেল তাড়াতাড়ি গিয়ে তানভীরকে টেনে হিঁচড়ে সরিয়ে আনলো। দুজনে মিলেও তানভীরকে আটকে রাখতে পারছিল না। মায়ের চোটে মিনহাজের হাতের ফুলগুলো মাটিতে পড়ে গেছে। মিনহাজের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। রাকিব আর রাসেল তানভীরকে শান্ত করে গম্ভীর কণ্ঠে বলল, তুই মেয়েকে নিয়ে বাসায় যা। তানভীর মেঘকে ধমক দিতে গেলে রাকিব সঙ্গে সঙ্গে ভারী কণ্ঠে বলল, তানভীর, মেঘকে কিছু বলবি না, চুপচাপ বাসায় নিয়ে যা। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বন্যার দিকে এক পলক তাকালো। রাগ আর ক্রোধ যেন বেরিয়ে আসতে চাইছে। ঘুরে যেতে নিলে ফুলগুলোর দিকে তানভীরের নজর পড়ে। সঙ্গে সঙ্গে পায়ের জুতা দিয়ে টকটকে লাল গোলাপগুলো পিষে ফেলেছে। মিষ্টিরা চোখ নামিয়ে সেই দৃশ্য দেখলো। কেউ চোখ তুলে তানভীরের মুখের দিকে তাকাতে পারছে না। তানভীর বাইকের কাছে যেতে যেতে মিনহাজদের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি এখন চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার ভাইয়ের কিছু হলে তোদের খবর আছে বলে দিলাম। তানভীর বাইকে স্টার্ট দিয়ে মেঘকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলল, উঠ। রাকিব আবারও বলল, মেঘকে চুপচাপ বাসায় নামিয়ে দিবি, রাগ দেখাবি না বললাম। তানভীর মিনহাজদের দিকে একবার তাকালো। গম্ভীর কণ্ঠে রাকিবের উপর চেঁচিয়ে উঠল, আমার ভাইকে তাড়াতাড়ি খুঁজে বের কর, না হয় লাশ ঘুম করার ব্যবস্থা করো। আমি আসছি।